গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪০ জন রোগী। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কা জানিয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবছর ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। এর মধ্যে গেল ২৪ ঘন্টায় মারা গেছে সর্বোচ্চ ১২ জন। মৃতদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ। এদের মধ্যে বরিশাল বিভাগে ৫ জন, ঢাকা দক্ষিণের ৩ জন, ঢাকা উত্তরের ২ জন, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে। সেপ্টেম্বরের প্রায় শেষ পর্যন্ত বৃষ্টিপাত যে হচ্ছে তাতে করে এডিস মশার প্রজনন অনেক বেড়ে গেছে। এটা হলো অন্যতম কারণ বলা যায়। ২ নম্বর হলো যেটা নিয়ন্ত্রণের জন্য আমাদের যে পরিমাণ সামর্থ্য থাকা দরকার সেইটা থাকছে না। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২৩৭ জন, বরিশালে ১৬৫ জন, ঢাকায় ১৪৭ জন, চট্টগ্রামে ৭৭ জন, রাজশাহীতে ২৮ জন, ময়মনসিংহে ২২ জন, খুলনায় ৫২ জন, রংপুরে ৩ জন এবং সিলেটের ৯ জন। রাজধানীকে কেন্দ্র করে সারা দেশের একটা মুভমেন্ট চলতেই থাকে, আসা এবং যাওয়া, এবং তার ফলে এই ভাইরাস যেটা ডেঙ্গুর, সেই ভাইরাসটা গ্রামে ছড়িয়ে গেছে শুধু না, এখন প্রতিষ্ঠিত। আমরা যদি গত ২৬ বছরে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতাম তাহলে এইভাবে ছড়াতো না। ডেঙ্গুতে ২০২৩ সালে সর্বোচ্চ ১৭০৫ জন মারা যান এবং হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে দুদকের করা আবেদন মঞ্জুর করেছে আদালত। রোববার সকালে চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত ২ এর বিচারক আব্দুর রহমান এই আদেশ দেন। এখন বাংলাদেশ পুলিশের মাধ্যমে ইন্টারপোলের রেড নোটিশ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এর মাধ্যমে বিদেশে এই দম্পতির সম্পদ হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করা যাবে বলেও মনে করছে তারা। গত ২৪ জুলাই নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। মামলায় বলা হয় এই টাকা বিদেশে পাচার হয়েছে, যা দিয়ে দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে সম্পদ কেনার তথ্য পাওয়া গেছে। সম্প্রতি দুদক জানতে পেরেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ বেশ কিছু সম্পদ হস্তান্তর করছে। এই প্রেক্ষাপটে ৩ দিন আগে জাভেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আদালতের কাছে আবেদন করা হয়। রোববার সে আবেদন মঞ্জুর করে আদালত। এতে আন্তর্জাতিক পরিসরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ সুগম হলো। পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন, সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। দুদক জানিয়েছে আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাইয়ে বিপুল পরিমাণ সম্পদের তথ্য প্রমাণ ছিল। এবার বিভিন্ন নথি বিশ্লেষণ করে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ফিলিপাইনেও সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের খোঁজ পাওয়া গেছে। এখন ইন্টারপোলে রেড নোটিশ জারি হলে সেই সম্পদ হস্তান্তর বন্ধ করা যাবে। আমরা দ্রুততম সম্পন্ন করব। ইন্টারপোলে পাঠানোর পর তাদের চলাচল বন্ধ হবে এবং তারা যে এখন সম্পত্তিগুলো হস্তান্তর করে ফেলতেছে এই সম্পত্তি হস্তান্তর বন্ধ হবে এবং ভবিষ্যতে এই সম্পত্তিগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। সম্প্রতি দেশে বসে জাভেদের সম্পদ দেখাশোনার দায়িত্বে থাকা ২ ব্যক্তিকে গ্রেফতার করে দুদক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবার কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাভেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের এক প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এ সংক্রান্ত ২৩ বস্তা নথি। কর্ণফুলের চরলক্ষা শিকলবাহায় এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক মশিউর রহমান।
চট্টগ্রাম শহরের আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের রিমান্ডে নিয়ে জানা যায় সাইফুজ্জামানের বিপুল সম্পদের নথি রয়েছে তার স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের হেফাজতে। এরপর পরপর ৩ দিন অভিযান চালায় দুদক। রোববার ভোরে কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহাই ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে উদ্ধার করা হয় ২৩ বস্তা নথি। প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায় কম্বোডিয়া, ভিয়েতনাম সহ মোট 10টি দেশে সম্পদের তথ্য রয়েছে এসব নথিতে। 23 বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলা, যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আর্মিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য এসব নথিতে আছে বলে ধারণা কর্মকর্তাদের, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে দেখানো হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, যেখানে যে ধরনের তথ্য পাওয়া যাবে, রেকর্ড পাওয়া যাবে, আমরা আইনের প্রতি লয়াল। আমরা আইন অনুযায়ী যেখানে যে ধরনের আলামত পাওয়া যাবে সেটার দিকে আমরা ধাবিত হব। এর আগে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের সম্পদের তথ্য পেয়েছিল দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের ৮১ মিলিয়ন অর্থাৎ $৮,10,00,০০০ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালত এই নির্দেশ দেন। শিগগিরই পাচার হওয়া $৮১ মিলিয়ন বাংলাদেশের রিজার্ভে যুক্ত হবে বলে আশা করছে সংস্থাটি। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $10,10,৬২৩ চুরি হয়। এর মধ্যে $2 কোটি চলে যায় শ্রীলঙ্কায়, আর বাকি $8,10,00,000 যায় ফিলিপাইনে। রিজার্ভ চুরির এ ঘটনা দেশের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার জালিয়াতি। চুরি হওয়া ডলারের মধ্যে ২০১৬ সালেই শ্রীলঙ্কা থেকে $2 কোটি এবং ফিলিপাইন থেকে $৬৮,০০০ ফেরত পেয়েছে বাংলাদেশ। অর্থ উদ্ধারের বিষয়ে সিআইডির তদন্ত রিপোর্টে সন্তোষ প্রকাশ করে গেল 18 সেপ্টেম্বর ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের $৮১ মিলিয়ন বাজেয়াপ্ত ঘোষণা করে রায় দেন ঢাকার জ্যেষ্ঠ জজ আদালত। আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্রুততম সময়ে অর্থ ফেরত পেতে এরই মধ্যে ফিলিপাইন কর্তৃপক্ষকে বাংলাদেশের আদালতের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কর্তৃপক্ষদেরকে এই কারণেই এই আদেশের অনুলিপি ফরওয়ার্ড করা হয়েছে, যাতে বিজ্ঞ ট্রাইব্যুনালের এই আদালতের আদেশটাকে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে দ্রুততার সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে বাজেয়াপ্ত অর্থ কিভাবে ফেরত আনা হবে বিষয়টি খোলাসা করেনি সিআইডি। আদালতের রায় যেন ফিলিপাইন সরকার ও অভিযুক্ত ব্যাংক মানতে বাধ্য হয় সে ব্যাপারে প্রচলিত পদ্ধতির অনুসরণ করা হবে বলে জানান সিআইডি প্রধান। যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে, সারা দেশি বিদেশি যারাই হোক, এটার বিরুদ্ধে সিআইডির এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না। এবং সম্মানিত আদালত এটি যে কনফিসকেশন যেটা করেছেন এর মাধ্যমে আমাদের এই $81 মিলিয়ন এটা টোটালটাই ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি। রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যারাই জড়িত কেউই রেহাই পাবেন না বলে জানিয়েছে সিআইডি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সাধ্য কারণ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে বলেও দাবি করেন শফিকুল আলম। জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপ নিয়ে এই আয়োজন করে গবেষণা সংস্থা ইনোভিশন। এতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রস্তাবিত পিআর পদ্ধতি নিয়ে জানেই না 56% মানুষ। যারা পিআর চায় এবং চায় না তাদের সংখ্যাও 22%-এর আশেপাশে। জরিপে অংশ নেন 10,413 জন। তাদের প্রায় 70%ই মনে করেন অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম অন্তর্বর্তী সরকার। জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকের প্রতিক্রিয়াটাও স্পষ্ট। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছেন, প্রফেসর ইউনূস বারবার বলছেন, আমাদের তরফ থেকে প্রেস উইংয়ের তরফ থেকেও আমরা বারবার বলছি। বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে।
মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। আর আমি মনে করি যদি 94% যে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি আর চলমান আন্দোলনের সমাধান তারা নিজেরাই দেবেন বলেও মন্তব্য করেন প্রেস সচিব। খুবই স্টেবল, খুবই সিভিল ডিবেট হচ্ছে। আপনি গত 6-7 মাসে যে ডিবেটটা হয়েছে পলিটিক্যাল পার্টি কনসেনসাস, এটা বাংলাদেশে একটা আনপ্রেসিডেন্টেড একটা ইভেন্ট। সবাই মিলে বসে থেকে আমরা দিনের পর দিন তারা এই ডিবেটগুলো করেছেন। হ্যাঁ, তো আমি মনে করি না এখন যেটা হচ্ছে সেটাও একদমই সিভিল। অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ভোটাররা এখন নির্বাচনমুখী, রাজনীতির গুণগত মান শীঘ্রই পরিবর্তন হবে বলেও মনে করেন তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে যেসব শক্তির উত্থান হচ্ছে তাতে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিবেশী দেশ থেকেও ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি তার। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রিজভী আরও বলেন, 5 অগস্টের পরে পার্শ্ববর্তী দেশ থেকে ক্রমাগত যে ধরনের হুমকি আসছে এবং দেশে যে সমস্ত শক্তির উত্থান ঘটছে তাতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে। বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চলছে অভিযোগ তুলে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুঙ্কার ক্রমাগতভাবে আসছে, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে, এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার মানে অটুট রাখা জন্য একটা বড় ধরনের আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা ঢাকায় কর্মীদের জড়ো করছেন, টাকা দিয়ে ঝটিকা মিছিলও করাচ্ছেন। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় ডিএমপি। রাজধানীতে অভিযান চালিয়ে এমন 8 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় আরও জানানো হয়, মোহাম্মদপুরে পুলিশের 3 কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্ত। কুমিল্লার মুরাদনগর উপজেলার ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াসিন আহমেদ রবিন ঢাকায় আছেন প্রায় 1 বছর ধরে। পুলিশ বলছে 17 সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি 27 নম্বর এলাকায় যুবলীগের মিছিল সংগঠিত করেছিলেন তিনি। দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মী সংগ্রহ করেছেন, মিছিলের জন্য টাকাও দিয়েছেন। এমন অভিযোগে রবিনসহ খুলনা ও যশোরের 8 নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি। আর গত 1 মাসে আটক হয়েছে 500 জন। পরিকল্পনাকারী, তাদেরকে আশ্রয় প্রদানকারী এবং এইসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তাকারী থেকে শুরু করে যারাই থাকবে না কেন, যেহেতু তাদের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ রয়েছে, এই নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে। গত শুক্রবার মোহাম্মদপুরে ঝটিকা মিছিল প্রতিরোধে ব্যবস্থা নেয়নি পুলিশ। এরই মধ্যে 3 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এটি প্রশাসনিক সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। কিছু পুলিশ সদস্য তাদের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে বিকালবেলা মোহাম্মদপুর জোনাল এসসি এবং মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর অপারেশনস এবং ওই সময়ের ডিউটি অফিসার, এই 3 জনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এটা নিতান্তই প্রশাসনিক কারণে। এক প্রশ্নের জবাবে ডিএমপি বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারে পুরস্কার দেওয়ার কোনো আদেশ হয়নি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেবল শেখ হাসিনা নয়, ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শেষে একথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে, তবে আনুষ্ঠানিক বিচারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় 47তম সাক্ষী হিসেবে রোববার সাক্ষ্য জেরা শেষ হয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের দমনপীড়নের বর্ণনা আদালতে তুলে ধরেন নাহিদ। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, অভ্যুত্থান দমনে শেখ হাসিনা কেবল ব্যক্তিগত অপরাধী করেননি, দলীয় প্রধান হিসেবে মানবতাবিরোধী অপরাধও করেছেন। এজন্য দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করা উচিত।
শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিল। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। নির্বাহী আদেশে সাময়িক স্থগিতাদেশ দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না জানিয়ে বিচারিক প্রক্রিয়ায় দলটির কঠোর শাস্তির দাবিও জানান নাহিদ। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনাল আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। তদন্ত সংস্থার কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণও আছে, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি প্রসিকিউশন। ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে, আমরা এখনো সিদ্ধান্ত নেই। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিয়েছেন আবু সাইদকে উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিয়াম। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লাঞ্ছিত শিক্ষক ও শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও সুপারিশ করা হয়েছে। এর আগে বিকেল 3টা থেকে প্রায় 2 ঘণ্টা ধরে এই সিন্ডিকেট সভা চলে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ জানান, সিন্ডিকেট সভায় উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনার নিন্দা জানানো হয়। এছাড়া পোষ্য কোটায় ভর্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, 25শে সেপ্টেম্বরই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে আজ সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সোমবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। অন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন। মাধ্যমিক স্তরের নতুন বই ছাপানো নিয়ে শুরু হয়েছে জটিলতা। বিতর্কের পরও জুলাই গণহত্যার আসামি সহ আওয়ামী লীগ নেতাদের অনেক প্রতিষ্ঠানই কাজ পাচ্ছে। এসব অভিযোগে নবম ও দশম শ্রেণীর বই ছাপানোর টাকা ছাড় করেনি অর্থ মন্ত্রণালয়। এনসিটিভি অবশ্য বলছে তাদের কাজে স্বচ্ছতা আছে, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। আগামী বছরের জন্য 31 কোটির মতো নতুন বই ছাপাচ্ছে সরকার। প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হলেও মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর বইয়ের বাতিল করা হয় দরপত্র। জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিসহ অনিয়মে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের প্রতিষ্ঠানের কাজ বাদ দিতে এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। পুনঃ দরপত্রে আবারও এসব প্রতিষ্ঠান কাজ পাওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। এসব কারণে নবম ও দশম শ্রেণীর বই ছাপানোর টাকা ছাড় করেনি অর্থ মন্ত্রণালয়। দরপত্রের শর্ত এমনভাবে করা হয়েছে যাতে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানই বিশেষ সুযোগ পায় বলেও অভিযোগ এসেছে। এনসিটিভি বছরের শুরুতে একটা সুন্দর পরিকল্পনা দিয়েছিল, একটা ক্যালেন্ডার করছিল কোন কাজটা কীভাবে করবে, সেই অনুযায়ী কাজ করতে পারতেছে না এনসিটিভি। এতে মন্ত্রণালয়ের অনুমোদনের ব্যাপার আছে, আরও আনুষঙ্গিক বিষয় আছে, বা এনসিটিভি তার শখ অনুযায়ী কাজ এগিয়ে নিতে পারছে না, এই কথাটা সত্য। জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের কাজ পাওয়া দুঃখজনক মন্তব্য করে শিক্ষা গবেষকরা বলছেন, এনসিটিভিতে ফ্যাসিবাদের সুবিধাভোগী অনেক কর্মকর্তা এখনো আছেন। তারাই এই কৃত্রিম সংকট তৈরি করেছে যাতে শিক্ষার্থীরা বই নির্দিষ্ট সময়ে না পায়। সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোতেই এখনো ফ্যাসিবাদের দোষর রয়ে গেছে, এবং আমরা আমাদের বিভিন্ন কাজ করতে যে প্রতিটা জায়গায় আমরা দেখেছি যে সেই আগের মানুষগুলোই ঘুরে ফিরে সেই জায়গার মধ্যে আছে। এনসিটিভি বলছে নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে, কারো বিরুদ্ধে অভিযোগ আসলে নেওয়া হবে ব্যবস্থা। আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমস্ত কিছু হয়ে থাকে আমাদের, ঠিক আছে।
এখানে যত রকমের পার্টিসিপেশন যাই কিছু হয়ে থাকে সমস্ত কিছু আমাদের পিপিআর ফলো করেই আমরা এই কাজগুলিকে করছি। শুধু এনসিটিবি নয়, শিক্ষা মন্ত্রণালয়েরও গাফিলতির কারণে বই ছাপানোর এই সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগেরহাট ও পাবনায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ আবারও নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। বাগেরহাটে সকাল ৯টায় ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীরা জড়ো হয়ে নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে দুপুর ১টা পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। এতে নির্বাচন অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। সংসদীয় আসন ফিরিয়ে না দেয়া পর্যন্ত শান্তিপূর্ণ এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এদিকে পাবনা ১ আসনের সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ও নির্বাচন অফিসে বিক্ষোভ করেন সর্বদলীয় সংগ্রাম কমিটি ও কয়েকশো এলাকাবাসী। পরে তারা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। সারা দেশে শুভ মহালয়ার নানা আয়োজনে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের দেবীপক্ষ। শঙ্খধ্বনি, চণ্ডীপাঠ, সমবেত সঙ্গীত সহ নানা আয়োজনে মর্তে আহ্বান জানানো হয় দেবী দুর্গাকে। তার আগমনী বার্তায় সনাতন ধর্মানুসারীদের মাঝে বছর ঘুরে আবারও এসেছে উৎসবের আমেজ। শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের দেবীপক্ষের সূচনা হলো। ভোর থেকে বরিশাল নগরীর শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরে নানা আচার অনুষ্ঠানে যোগ দিতে ভিড় করেন হিন্দু ধর্মানুসারীরা। মায়ের আগমনী বার্তা অর্থাৎ আমাদের যে শারদীয় দুর্গোৎসব এই আজকের এই দিন থেকেই শুরু হলো। সকল মানুষের জন্য যে শুভ প্রার্থনা, শুভ কামনা এগুলোই থাকবে। খুলনার রূপসার মহাশ্মশান মন্দির সহ বিভিন্ন মণ্ডপে প্রদীপ প্রজ্বলন, চণ্ডীপাঠে শুরু হয় মহালয়ার আয়োজন। দেবী দুর্গার আগমনী বার্তা ঘিরে সিলেটের শ্রী শ্রী বলরাম জিওর আখড়ায় ভক্তদের মধ্যেই উৎসবের আমেজ। শুভ শক্তির উদ্ভব ঘটুক বাংলাদেশ তথা সারা বিশ্বে, শান্তি প্রতিষ্ঠিত হোক। বিশ্ববাসী, দেশবাসী মঙ্গল প্রার্থনা করি অহরহ মা দুর্গার কাছে। ভোরে সিরাজগঞ্জের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনে শুরু হয় আয়োজন। পরে ট্রাকে ভ্রাম্যমাণ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মন্দির প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জের আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ সহ বিভিন্ন মণ্ডপে দেবী বন্দনা সহ নানা আয়োজনে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানান ভক্তরা। কিশোরগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, নেত্রকোনা, খাগড়াছড়ি সহ সারা দেশে মন্দির মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা হয়। এসে আমাদের সবাইকে শান্তি প্রদান করুন, আমাদের জন্য মঙ্গল নিয়ে আসুন। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনীতে দেশ ও মানুষের কল্যাণ কামনায় ভক্তরা ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল পর্ব। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজার নিরাপত্তায় বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা জানান তিনি। বলেন, বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে, তাদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সভায় জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। বৈঠকে মাদক চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বাংলাদেশ থেকে চাল, সার পাশের দেশে পাচার হচ্ছে, আর সেসব দেশ থেকে আসছে মাদক। পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তো ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার। আর 24 তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে, বাট এখনও আবার শুধু ওনাদের দেখা তা না, বাট এই ভিতরেও আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি। এ ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজন।